Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today we will go for the third part of Hindu law, and in this part we will study regarding property related matter. It's maybe women's property, Stridhan, like that. So first one, impartiable estate. Regarding property we will study impartiable estate and definition of impartiable estate. An impartiable estate is one which is incapable of division, and it always devolves on a single member of the family to the exclusion of the other members. So impartiable estate বলতে আমরা বুঝি যেই সম্পত্তি আসলে কখনো ভাগ বাটোয়ারা করা যায় না এবং এটি সবসময় ফ্যামিলির কোনো একক মেম্বারের উপরে বর্তায়। Origin impartiality originates from custom or from the terms of a grant by the government during the British rule, where grants are made for political, military, religious or personal reasons. The grants were made from the state to allies, servants and dependents for the support and service. Subsequently, the grants were confirmed or continued subject to the Crown Grant Act 1895. সো ইম্পার্শিয়াবিলিটি আসলে যদি আমরা এর অরিজিনটা দেখতে চাই, এটি কাস্টমস বা প্রথা দ্বারা প্রতিষ্ঠিত, যা গভর্নমেন্টের গ্র্যান্ট নামে প্রতিষ্ঠিত। তবে ব্রিটিশ রয়্যাল সময়ে বা রাজার আমলে যেটা হতো, সেক্ষেত্রে পলিটিক্যাল, মিলিটারি বা রিলিজিয়াস বা পার্সোনাল কারণে সেখানে কি হতো, তো বলা হচ্ছে যে গ্র্যান্ট দেওয়া হতো, অর্থাৎ স্টেট গ্র্যান্ট করা হতো কোনো ডিপেন্ডেন্ট, সার্ভেন্টস, অ্যালাইসকে ফর সাপোর্ট অ্যান্ড সার্ভিস। এবং সাবসিকুয়েন্টলি এই গ্র্যান্টগুলোই কনফার্ম করা হয়েছে এবং কন্টিনিউ করা হয়েছে দ্য ক্রাউন গ্র্যান্টস অ্যাক্ট 1895 এই আইন অনুযায়ী। সো ক্যারেক্টারিস্টিক্স অফ ইম্পার্শিয়েবল স্টেটের আমরা ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, আমরা প্রথমেই দেখব ইট ক্যান নেভার বি ডিভাইডেড, অর্থাৎ এটি কখনোই ভাগ করা যায় না। ইট বেসড ইন দ্য এল্ডেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, এটি পরিবারের একেবারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির উপরে মানে দেওয়া হয়। ইম্পার্শিয়াবিলিটি মিনস মে অ্যারাইজ আউট অফ কাস্টম অর থ্রু গভর্নমেন্ট গ্র্যান্ট। তো আমরা দেখছি যে ইম্পার্শিয়ালিটি আসলে দুইভাবে এই অধিকার বর্তাতে পারে, একটি হচ্ছে কাস্টম অনুযায়ী এবং আর একটি হচ্ছে গভর্নমেন্ট গ্র্যান্টের মাধ্যমে। If it arises out of custom, the custom may be ancient, invariable, and established by clear and unambiguous evidence. It may be ancestral or self-acquired. সো 3 নম্বর বলছে যে ইম্পার্শিয়াবিলিটি যদি কখনো কাস্টমস বা গভর্নমেন্ট গ্র্যান্টে অ্যালোকেটেড করা হয়, তাহলে কিন্তু এই কাস্টম আবার হতে হবে অ্যানসেন্ট, ইনভ্যারিয়েবল এবং ক্লিয়ার এবং আনঅ্যাম্বিগুয়াস এভিডেন্স দিয়ে প্রতিষ্ঠিত কোনো প্রথা হতে হবে। ইট মে বি অ্যানসেস্ট্রাল অর সেলফ অ্যাকোয়ার্ড, অর্থাৎ এটি অ্যানসেস্ট্রাল পূর্বপুরুষের কাছ থেকেও বর্তাতে পারে অথবা সেলফ অ্যাকোয়ার্ডও হতে পারে। অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পারি সাকসেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য রুল অফ সিনিয়রিটি। এখানে সাকসেশন রুল অফ সিনিয়রিটির উপরে ভিত্তি করে ডিটারমাইন করা হয়েছে। ইট মে বি দ্য জয়েন্ট প্রপার্টি অফ মেম্বার্স অফ এ জয়েন্ট ফ্যামিলি গভার্নড বাই মিতাস করা সো অ্যাজ টু পাস বাই সার্ভাইভারশিপ। Where it passes by survivorship from one line to descend to another, it devolves not on the co-personer nearest in blood but on the nearest co-personer of the senior line. সো সাকসেশন এখানে সিনিয়রিটির ভিত্তিতে ডিটারমাইন করা হয় এবং এটি যদি জয়েন্ট প্রপার্টি হয়, জয়েন্ট ফ্যামিলি মেম্বারের যারা মিতাস করা স্কুল দ্বারা গভর্ন হয়, তাহলে সার্ভাইভারশিপ অনুযায়ী এটি পাস করে। হোয়ার ইট পাস বাই সার্ভাইভারশিপ ফ্রম ওয়ান লাইন টু ডিসেন্ট অফ অ্যানাদার, দ্যাট ইজ এটা যদি সার্ভাইভারের লাইন অনুযায়ী একজনের কাছ থেকে প্রপার্টিটা যদি অন্যজনের কাছে যায়, অর্থাৎ বেঁচে থাকার উপর নির্ভর করে, যে বেঁচে আছে এই বেঁচে থাকাদের উপরে ধরো যাবে। দেন বলছে যে এটা কোপার্সনার নিয়ারেস্ট ইন ব্লাড অনুযায়ী যাবে না, অর্থাৎ নিকটস্থ ব্লাড রিলেশনশিপ ইট ডিভলস নট অন, এটা সেইভাবে এই লাইনটা যাবে না। তাহলে কিভাবে যাবে? অন দ্য নিয়ারেস্ট কোপার্সনার অন দ্য সিনিয়র লাইন, অর্থাৎ দেখা যাচ্ছে চাচাতো ভাই তার পরে সিনিয়র, সো সেই চাচাতো ভাইয়ের কাছে যাবে, অথচ তার নিজের ভাই হয়তো বা দেখা যাচ্ছে
এই সিনিয়র লাইনের 3 নাম্বার, তাহলে তার নিজের ভাইকে ওয়েট করতে হবে, এরকম বিষয়টা আসলে বলছে হিন্দু জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে। নাও এটা যদি দায়াভাগা আইন অনুযায়ী বা মানে গভর্ন করে, দায়াভাগা রুলস অনুযায়ী যদি গভর্ন করে, দ্য হেয়ার উইল বি এল্ডেস্ট মেম্বার অফ দ্য ক্লাস অফ দ্য পারসন হু আর দ্য নেক্সট ইয়ার্স অফ দ্য ডিসিজড। সো দায়াভাগা দিয়ে যদি গভর্ন করা হয় তাহলে এয়ার হচ্ছে এল্ডেস্ট মেম্বার হবে ক্লাস অফ পারসন, এবং হু আর নেক্সট ইয়ার্স অফ দ্য ডিসিজড, যে মৃত ব্যক্তি তার যে নেক্সট ইয়ার এল্ডেস্ট পারসন তার কাছে যাবে। ফিমেল আর এক্সক্লুডেড ফ্রম সাকসেশন ইফ দ্য estate is ancestral, but if it is separate acquisition of the holder, they are entitled to succeed. Where the holder acquires it through his ancestor, the sons can claim maintenance from it. If it is self-acquired, the sons cannot claim maintenance also. When it passes on, the son of the last owner can claim maintenance, but the grandson cannot. In নীলমণি ভার্সেস হিঙ্গুলাল 1880 কেসে এটি ডিসাইডেড হয়েছে। সো ফিমেলদেরকে আসলে সাকসেশন থেকে এখানে এক্সক্লুডেড করা হয়েছে, এবং আবার বলা হচ্ছে যে এস্টেট যদি অ্যানসেস্ট্রাল হয়, বাট ইফ ইট ইজ সেপারেট অ্যাকুইজিশন, কিন্তু এটা যদি সেপারেটলি অ্যাকুইজিট করা হয় অফ দ্য হোল্ডার, অর্থাৎ যিনি হোল্ড করছেন প্রপার্টি উনি সেপারেটলি অ্যাকুইজিট করেছেন, দেন ফিমেল ক্যান সাকসিড। হোয়ার হোল্ডার অ্যাকোয়ার্স থ্রো ইটস অ্যানসেস্টর, এখন হোল্ডার তার পূর্বপুরুষদের তরফ থেকে এটা ধরো পেয়েছে, অর্থাৎ তার পূর্বের কোনো দেন বলছে দ্য সন্স ক্যান ক্লেম মেনটেন্যান্স ফর ইট, তাহলে পুত্র এখান থেকে মেনটেন্যান্স চাইতে পারে। কিন্তু যদি এটা এমন হয় যে ওই ব্যক্তি নিজে অর্জন করেছে, সেলফ অ্যাকওয়ার্ড, কোনো পূর্ববর্তী পুরুষের কাছ থেকে স্টেট লাভ করেনি, তাহলে সন সেখানে মেনটেন্যান্স দাবি করতে পারেনি। হোয়ার ইট পাসেস অন দ্য সন, দ্য লাস্ট ওনার ক্যান ক্লেম মেনটেন্যান্স বাট দ্য গ্র্যান্ডসন ক্যান নট। এখন বলছে যে যখন এটা সানের কাছে পাস করবে বা যাবে, তখন যে লাস্ট ওনার সে এটা ক্লেম করতে পারে, কিন্তু গ্র্যান্ডসন নয়। সো এটা নীলমণি ভার্সেস হিঙ্গুলাল 1880-তে ডিটারমাইন করা হয়েছে। নেক্সট আমরা দেখব কাইন্ডস অফ ইম্পার্শিয়েবল এস্টেট। At the time of the partition, the following are considered impartiable estate: ponds attached to the house way for going out of the house, animals and furniture, ornaments belonging to women of the joint family and items used by co-partners, titles awarded by the government or customary family titles, family temples and deities. So impartiable estate-এর আবার এখানে আমরা টাইপ পড়ছি। তো বলছে যে পার্টিশনের সময়ে নিম্নলিখিত প্রপার্টিগুলোকে আসলে ইম্পার্শিয়েবল হিসেবে কনসিডার করা হয়: হাউসের সাথে অ্যাটাচ পন্ডস, অ্যানিম্যাল, ফার্নিচার, অর্নামেন্টস যেগুলো উইমেনরা পরে থাকে জয়েন্ট ফ্যামিলিতে, এবং কোপারসেনার্সরা যেগুলো ইউজড করে, টাইটেল অ্যাওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট ওর কাস্টমারি ফ্যামিলি টাইটেলস, যদি ফ্যামিলির কোনো টাইটেল থাকে বা গভর্নমেন্ট কোনো টাইটেল, দেখা যাচ্ছে নবাব গভর্নমেন্ট টাইটেল দিয়েছে, এটা ইম্পার্শিয়েবল, এটা ভাগ করা যাবে না। বা বেল্ট দিয়েছে গভর্নমেন্ট, কোনো ভাগ করা যাবে না। পারিবারিক যে মন্দির রয়েছে এবং তাদের যে দেবী রয়েছে সেটা। অ্যালাইনেশন অফ এস্টেট, ইম্পার্শিয়াবিলিটি ডাজ নট মিন ইনঅ্যালাইনেবল। The holder for time being is the sole owner and he may transfer it by will or grant. If inalienability is pleaded, it must be proved. The holder is entitled to open new mines and cut down timber. If the estate is inalienable by custom, the holder cannot transfer it except for necessity. And this is determined by Gopal versus Raghunath 1905. এবং এই কেসে কি বলা হচ্ছে যে যদি কোনো এস্টেট ইনঅ্যালাইনেবল হয় কাস্টম অনুযায়ী, তাহলে হোল্ডার এটিকে ট্রান্সফার করতে পারে না নেসেসিটি ছাড়া। ইম্পার্শিয়াবিলিটি ডাজ নট মিন ইনঅ্যালাইনেবল, দ্যাট ইজ আমরা ডিভিশন করতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে এটা ইনঅ্যালাইনেবল মানে হস্তান্তরযোগ্য নয়। হোল্ডার অফ টাইম ফর টাইম বিং ইজ দ্য সোল ওনার, অর্থাৎ যে ওই প্রপার্টি হোল্ড করবে সে কিন্তু একেবারে একক মালিক হবে এবং সে এটিকে ট্রান্সফার করতে পারে বাই উইল অর বাই গ্র্যান্ট, অর ইফ অ্যালাইনেবিলিটি ইজ প্লিডেড ইট মাস্ট বি প্রুভ। অ্যালাইনেবিলিটি যদি প্লিড করা হয়, মামলা করা হয় বা অ্যাপিল পিটিশন দায়ের করা হয়, তো বলতেছে এটা তাহলে প্রুভ করতে হবে। দ্য হোল্ডার ইজ এন্টাইটেলড টু ওপেন নিউ মাইন্স অ্যান্ড কাট ডাউন টিম্বার। সো দ্যাটস অল অ্যাবাউট ইম্পার্শিয়েবল এস্টেট। নাও আমরা টার্ন করব একটা নতুন টপিকে এবং সেটি হচ্ছে উইমেন্স প্রপার্টি।
Women's property can be divided into two. Property in which she possesses absolute power. অর্থাৎ উইমেন্স প্রপার্টিকে আমরা প্রথমেই দুই ভাগে ভাগ করব। উইমেন্স প্রপার্টি মানে তোমরা বুঝতেই পারছো যে মহিলার উপরে, হিন্দু উইম্যানের উপরে যে প্রপার্টি বর্তায়, তো এই প্রপার্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্ত্রীধন। স্ত্রীধন হচ্ছে সেই সম্পত্তি যেটার উপরে কোনো হিন্দু মহিলা অ্যাবসোলুট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রপার্টি ইন হুইচ শি পজেসেস লিমিটেড পাওয়ার, উইডোজ এস্টেট। এবং সেকেন্ড ওয়ান বলছে যে যে প্রপার্টি সে লিমিটেড পাওয়ার অ্যাপ্লাই করতে পারে, উদাহরণস্বরূপ সেই প্রপার্টির নাম উইডোজ এস্টেট। সো আমরা প্রথমত স্ত্রীধন নিয়ে পড়ব, যেখানে উইমেন অ্যাবসোলুট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। স্ত্রীধন ইজ দ্য অ্যাবসোলুট প্রপার্টি অফ উইমেন অ্যান্ড ইট ক্যান বি ডিসপোজড অ্যাবসোলুটলি বাই উইমেন। Jimut Bahan, that alone is a Stridhan who is she, that is a woman, has power to give, sell or use independently of her husband's control. She is the full and absolute owner of such property. সো এই ক্ষেত্রে বলা হচ্ছে, জিমুদ বাহান বর্ণনা করেছে যে স্ত্রীধন হচ্ছে সেই প্রপার্টি যা একজন ফিমেল অর্থাৎ উইম্যান তার হাজব্যান্ডের কন্ট্রোল ছাড়া একা একাই ডিসপোজ করতে পারে, এবং এখানে তার ফুল ওনারশিপ আছে, ফুল পাওয়ার আছে যে সে এই প্রপার্টিটা কিভাবে ডিসপোজ করবে। নাও স্ত্রীধন অ্যাকর্ডিং টু ডিফারেন্ট অথরিটিস। এখানে অ্যাকর্ডিং টু মনু, স্ত্রীধন ইজ অফ 6 কাইন্ডস। গিফটস বিফোর দ্য নুপশিয়াল ফায়ার, অর্থাৎ স্ত্রীধন 6 ধরনের হয়। নুপশিয়াল ফায়ার মানে পবিত্র আগুন। গিফট মেড অ্যাট দ্য ব্রাইডাল প্রসেশন। গিফটস মেড আউট অফ লাভ বাই ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল, পিতৃদত্তা অর আদার এল্ডার্স। Gift made by father, gift made by mother, gift made by brother. সো বাবা, মা, ভাই। এবং নুপশিয়াল ফায়ারের পূর্বে যদি তাকে কোনো গিফট করা হয়, ব্রাইডাল প্রসেশনের সময় প্লাস তার ফাদার ইন ল, মাদার ইন ল যদি তাকে কোনো প্রপার্টি গিফট হিসেবে দেয়, সেগুলোকে মনু বলছে স্ত্রীধন। আচ্ছা, মিতাসখরা কি বলছে? মিতাসখরা বলছে স্ত্রীধন ইনক্লুডস প্রপার্টি অবটেন্ড বাই ইনহেরিটেন্স। মিতাসখরা বলছে যে একজন উইম্যান বাই ইনহেরিটেন্স যদি কোনো প্রপার্টি পায়, তাহলে আমরা সেটাকে বলতে পারি স্ত্রীধন। দেন পারচেজ হতে পারে, পার্টিশনের মাধ্যমে পেতে পারে, অ্যাডভার্স পজিশনে পেতে পারে, অ্যান্ড ফাইন্ডিংস অর্থাৎ ফাইন্ডিংসের মাধ্যমেও কোনো প্রপার্টি পেতে পারে। বাট দ্য প্রিভি কাউন্সিল ডিসাইডেড দ্যাট দ্য প্রপার্টি অ্যাকোয়ার্ড বাই এ উইম্যান from a male whether by partition or by inheritance cannot be স্ত্রীধন। কিন্তু মিতাসখরা স্কুলের আবার এই যে 5টা তারা প্রপার্টিকে বলছে স্ত্রীধন, প্রিভি কাউন্সিল অলরেডি ডিসিশন দিয়েছে যে যদি কোনো উইম্যান কোনো প্রপার্টি অ্যাকোয়ার্ড করে ফ্রম এ মেল অর্থাৎ পুরুষের কাছ থেকে পার্টিশনের মাধ্যমে অথবা ইনহেরিটেন্সের মাধ্যমে, দেন দিস উইল নট বি ট্রিটেড অ্যাজ স্ত্রীধন। তাহলে মনু অনুযায়ী যে 6টা মনু ডিটারমাইন করেছেন যে দিজ আর দ্য স্ত্রীধন, এটাকে সমর্থন দেওয়া যায়। নাও অ্যাকর্ডিং টু দায়াভাগা, অল গিফটস ফ্রম রিলেশনস কনস্টিটিউট স্ত্রীধন except a gift of immovable property made by the husband and the gifts made from strangers, if not made before the nuptial fire or at the bridal procession. দায়াভাগা মত আবার বলছে যে সকল ধরনের গিফট, সব ধরনের রিলেশন থেকে, সেটা যে কোনো ধরনেরই রিলেটিভ তাকে গিফট দিক না কেন, যে কোনো ধরনের গিফটই স্ত্রীধন হিসেবে বিবেচিত হবে। তবে হ্যাঁ, এক্সেপ্ট এ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, মানে যদি স্থাবর সম্পত্তির কোনো দান হয়, মেড বাই হাজব্যান্ড, তার হাজব্যান্ড যদি সেটা গিফট করে থাকে, অ্যান্ড গিফটস মেড ফ্রম স্ট্রেঞ্জার্স, এবং এমন যদি হয় যে কোনো স্ট্রেঞ্জার তাকে সেটা দিয়েছে, এবং সেটা যদি নুপশিয়াল ফায়ারের পূর্বে বা ব্রাইডাল প্রসেশনের সময়ে না হয়, এই 2টা সময় ব্যতীত হাজব্যান্ড বা স্ট্রেঞ্জার যদি ইমুভেবল প্রপার্টি গিফট করে, দেন দ্য প্রপার্টি উইল নট বি ট্রিটেড অ্যাজ স্ত্রীধন। দেন কাইন্ডস অফ স্ত্রীধন: সুদাকেয়া and gift made through affection. Gifts made to a woman before or after marriage by her parents, relatives, or by the husband and his relatives. Ashudakeya, gifts made by strangers are Ashudakeya types. So these are the kinds of the Stridhan. Now women's right over different kinds of Stridhan.
During maidenhood, a woman can dispose all kinds of her Stridhan except for minority. So মেইডেনহুড একজন উইম্যান কি করতে পারে, সে সব ধরনের স্ত্রীধন ডিসপোজ করতে পারে যদি সে মাইনর না হয়। ডিউরিং কন্টিনিউয়েন্স অফ ম্যারেজ সুদাকিয়া ক্যান বি ইউজড অ্যাকর্ডিং টু হার প্লেজার। সো আমরা যে কাইন্ডস পড়লাম যে হাজব্যান্ড বা রিলেটিভস কাছে পায় যে প্রপার্টি সুদাকিয়া, সেটা বলতেছে যে তার ম্যারেজ কন্টিনিউয়েন্সের সময় অ্যাকর্ডিং টু হার প্লেজার, অর্থাৎ সে নিজের ইচ্ছা মতো ওই প্রপার্টিটা ইউজ করতে পারে। হাউএভার হাজব্যান্ড ক্যান টেক ইট অ্যান্ড ইউজ ইট ইফ হি ইজ ইন ডিস্ট্রেস। তবে হাজব্যান্ডও আবার এই প্রপার্টিটা নিতে পারে যদি হাজব্যান্ড অনেক দরিদ্র হয়। আশুদাকিয়া ক্যান বি ডিসপোজড অনলি উইথ দ্য কনসেন্ট অফ দ্য হাজব্যান্ড। না, আশুদকিয়া প্রপার্টি অর্থাৎ যা স্ট্রেঞ্জাররা তাকে গিফট করে থাকে, সেটা বলছে যে অবশ্যই এই প্রপার্টিটা সে কি করতে পারে, হাজব্যান্ডের পারমিশন নিতে হয়, কনসেন্ট নিতে হয় ডিসপোজ করার সময়, ইউজ করার সময়। A widow has absolute power to dispose every kind of Stridhan, whether acquired before or after her husband's death. এক্ষেত্রে আবার উইডোর পাওয়ারটা একটু বেশি, অর্থাৎ স্ত্রীধন যদি উইডোর থাকে তাহলে তার অ্যাবসোলুট পাওয়ার থাকে, সে যে কোনোভাবে তার স্ত্রীধনটা ডিসপোজ অফ করতে পারে, ইউজ করতে পারে। সে সেটি যদি তার হাজব্যান্ডের মৃত্যুর আগে বা পরে যেভাবেই অ্যাকোয়ার করুক না কেন, যে সময়েই করুক না কেন। নাও ক্লাসিফিকেশন অফ স্ত্রীধন অ্যাকর্ডিং টু দায়াভাগা। ফর দ্য পারপাসেস অফ সাকসেশন স্ত্রীধন ইজ অফ 4 কাইন্ডস। আমি আবার বলছি, দায়াভাগার এই ক্লাসিফিকেশানটা আমরা কী জন্য করছি, সাকসেশন অর্থাৎ উত্তরাধিকারের পারপাজে। সো উত্তরাধিকারের পারপাজে দায়াভাগাতে স্ত্রীধনকে ক্লাসিফাই করা হয়েছে শুল্ক, যৌতুকা, আনুয়াধ্যেকা এবং আয়তকা, এই 4টা ক্লাসিফাই করা হয়েছে। এখন এই 4টা ক্লাসিফিকেশান অনুযায়ী স্ত্রীধন কাদের উপরে বর্তাবে কোনো মহিলা মারা গেলে, সেটা আমাদের দেখতে হবে। সাকসেশন অফ স্ত্রীধন, তো শুল্কা, ইট প্রেজেন্টস টু ইন্ডিউস দ্য ব্রাইড টু গো হার হাজব্যান্ডস হাউস, ইট পাসেস ইন দ্য ফলোয়িং অর্ডার। সো প্রেজেন্টস টু ইন্ডিউস দ্য ব্রাইড টু গো টু হার হাজব্যান্ডস হাউস, হাজব্যান্ডস হাউসে যাওয়ার জন্য কোনো ব্রাইডকে এটি কী করে, ইন্ডিউস করে। অ্যান্ড ইট পাসেস ইন দ্য ফলোয়িং অর্ডার, এবং এই স্ত্রীধন নিম্নলিখিত অর্ডার অনুযায়ী পাস করে, আর কি এদের উপরে সম্পত্তিটা বর্তায়, ফুল ব্রাদার, মাদার, ফাদার, হাজব্যান্ড। এবং এই সিরিয়ালিটি অর্থাৎ ফুল ব্রাদার থাকলে সে, তারপরে যদি না থাকে মাদার, না থাকে ফাদার, হাজব্যান্ড, এরকম। যৌতুকা, গিফটস মেড অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। সো হিন্দু ধর্মে এটা প্রযোজ্য একটা বিষয়, যৌতুক দেওয়া। সেই যৌতুকা, গিফটস মেড অ্যাট দ্য টাইম অফ ম্যারেজকে আমরা বলছি যৌতুকা। তো এ ধরনের যৌতুকা যদি পায় তাহলে বলছে ডিউরিং কন্টিনিউয়েন্স অফ ম্যারেজ সেরিমনি আনম্যারিড ডটার, দেন বলছে ব্রেথট ডটার অ্যান্ড বারেন ম্যারিড ডটার অ্যান্ড childless widow daughter take together equally. Married daughter who has or is likely to have a son, son, daughter's son, son's son, great grandson, stepson, stepson's son, stepson's son's son. সো যদি যৌতুকা হয় তাহলে যৌতুকা এই লাইন অনুযায়ী আসলে সম্পত্তিটা ভাগ হবে। ইন কেস অফ প্রীতিদত্তা যৌতুকা স্ত্রীধন, sons are preferred to married daughter in succession of their mother's স্ত্রীধন। বলা হচ্ছে যে যদি কোনো উত্তরাধিকারী, আমরা উপরে যে তালিকাটা দিলাম, এরা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে উত্তরাধিকারী ডিপেন্ড করবে কোন মতে বিয়ে হয়েছে, ফর্মস অফ দ্য ম্যারেজ। ইফ দ্য ডিসিজড উইম্যান ওয়াজ ম্যারিড ইন দ্য অ্যাপ্রুভ ফর্ম, ডিসিজড উইম্যানের যদি বিয়ের ফর্মেশনটা অ্যাপ্রুভড হয়, দেন হাজব্যান্ড, ব্রাদার, মাদার, ফাদার। If deceased woman was married in unapproved form, then mother, father, brother, husband, মানে জাস্ট উল্টায় গেল। অ্যাপ্রুভ ফর্মে বিয়ে করলে হাজব্যান্ডের অধিকার আগে বর্তাবে, দেন ভাই, মা, বাবা। আর যদি আনঅ্যাপ্রুভ ফর্মে সে বিয়ে করে তাহলে আগে মা পাবে, দেন ফাদার, ব্রাদার, হাজব্যান্ড। ফাদার ইফ দেয়ার বি নান অফ দেম, অর্থাৎ ফার্দার ইফ দেয়ার বি নান অফ দেম, যদি এদের কেউই না থাকে সেখানে তাহলে কি হবে, দেন আনুয়াধ্যেকা গিফটস অ্যান্ড বিকুয়েস্ট
from the father subsequent to the marriage. Sons take before married daughters. Gift and bequest from the father. বাবার কাছ থেকে যদি কোনো গিফটস বা বিকুয়েস্ট লাভ করা হয় সাবসিকুয়েন্ট টু ম্যারেজ পরবর্তী সময়ে, দেন সানস টেক বিফোর ম্যারিড ডটার্স, অর্থাৎ ম্যারিড ডটারের পূর্বে কিন্তু সান প্রপার্টিটা পায়। এগেন হোয়েন এ উইম্যান ডাইজ উইদাউট লিভিং এনি ইস্যু, যদি কোনো উইম্যানই মারা গেল, ধরো কোনো ইস্যু না রেখেই মারা গেল, দেন ওই উইম্যানের ব্রাদার, মাদার, ফাদার, হাজব্যান্ড। আয়তকা গিফটস অ্যান্ড বিকুয়েস্ট made from relatives before or after the marriage. Son and unmarried daughter share equally. Married daughter who has or is likely to have a son, son's son, daughter's son, barren married daughters and childless widowed daughters. সো আমরা এই পয়েন্টটা এর আগেও পড়লাম, বারেন ম্যারিড ডটার্স অ্যান্ড চাইল্ডলেস উইডো ডটার্স। সো বারেন ম্যারিড ডটার্স বলতে আমরা বুঝছি যে ডটার্স চাইল্ড প্রকিওর করার ক্ষমতা হারিয়েছে তাকে বলা হয় আসলে বারেন ম্যারিড ডটার্স। সো এই আয়ুতাকা এই ক্ষেত্রে গিফটস বিকুয়েস্টের কারা কারা পাবে প্রপার্টি স্ত্রীধনের ক্ষেত্রে সেইখানে বলা হচ্ছে যে সন এবং আনম্যারিড ডটার তারা ইকুয়ালি শেয়ার পাবে। ম্যারিড ডটার হু হ্যাজ অর ইজ লাইকলি টু হ্যাভ এ সান, এবং ম্যারিড ডটারের ক্ষেত্রে যার পুত্র আছে, পুত্রের পুত্র, কন্যার পুত্র, বারেন ম্যারিড ডটার্স এবং চাইল্ডলেস উইডো ডটার যদি থাকে। নাও ইফ দেয়ার ইজ নান অফ দ্য অ্যাবাভ হেয়ার্স, যদি অপরের যে হেয়ার্সগুলো আমরা বললাম বা হেয়ার্সের কথা বললাম, উত্তরাধিকারীর কথা বললাম, ওপরের তারা যদি না থাকে তাহলে আয়তকা পাসেস ইন দ্য ফলোয়িং ম্যানার। এই আয়তকা নিম্নলিখিতভাবে এদের উপরে বর্তায়। অপরেরগুলো যদি না থাকে দেন ব্রাদার, মাদার, ফাদার, হাজব্যান্ডস ইয়ঙ্গার ব্রাদার, হাজব্যান্ডস ব্রাদার সন, সিস্টার সন, হাজব্যান্ড সিস্টার সন, ব্রাদার সন, ডটার্স হাজব্যান্ড। সো এরা হচ্ছে সামনের যে আমরা তালিকাটা পড়লাম, তারা যদি কেউই না থাকে তাহলে স্ত্রীধন, যেটাকে আমরা আয়তকা বলছি, এই ধরনের স্ত্রীধন এই নিম্নলিখিত ব্যক্তিদের উপরে বর্তায়। নাও মেইডেন স্ত্রীধন অর্থাৎ আনম্যারিড কোনো ডটারের যদি কোনো প্রপার্টি থাকে তাহলে সেটা কার উপরে বর্তাবে? ইউটেরাইন ব্রাদার, মাদার, ফাদার্স heirs in order of propinquity and mother's heir in order of propinquity. A male inheriting স্ত্রীধন takes it absolutely and on his death it passes to his heirs. যখন কোনো মেল কোনো স্ত্রীধন ইনহেরিট করে তখন সেটা অ্যাবসোলুটলি পায়, অর্থাৎ মালিক হয়, এবং তার মৃত্যুর পর আবার তার উত্তরাধিকারীরা এটা পেয়ে যায়। এ ফিমেল ইনহেরিটিং স্ত্রীধন টেক্স এ লিমিটেড ইন্টারেস্ট ইন ইট and on her death it passes not to her heirs but the next heirs of the women from whom she inherited. আনফর্চুনেটলি মহিলারা যদি কোনো স্ত্রীধন ইনহেরিট করে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো স্ত্রীধন কারো কাছ থেকে পেয়ে থাকে, তাহলে তার মৃত্যুর পর সে এটার কিন্তু সে লিমিটেড ইন্টারেস্ট পায়, কারণ তার মৃত্যুর পরে তার এয়ার্সের উপরে এই প্রপার্টিটা যায় না। এইটা যায় আসলে যার কাছ থেকে সে ইনহেরিট করলো তার অন্যান্য আত্মীয় স্বজনের উপর। Under the Hindu Succession Act 1956, reforms have been introduced into the succession and right of Stridhan. The mode of acquisition has been put aside and any property possessed by a woman is to be held in her absolute ownership and she has full power to dispose of it as she likes. The right to succession has also been reformed. So, under Hindu Succession Act 1956 কিছু রিফর্ম এখানে ইন্ট্রোডিউসড করা হয়েছে সাকসেশন এবং স্ত্রীধনের অধিকারের উপরে। মোড অফ অ্যাকুইজিশন হ্যাজ বিন পুট অ্যাসাইড অ্যান্ড এনি প্রপার্টি পজেসড বাই এ উইম্যান ইজ টু বি হেল্ড ইন হার অ্যাবসোলুট ওনারশিপ। অর্থাৎ যে কোনো ধরনের প্রপার্টি যখন কোনো উইম্যান সেটা পজেস করবে এটা তার অ্যাবসোলুট ওনারশিপে থাকবে অ্যান্ড শি হ্যাজ দ্য ফুল পাওয়ার টু ডিসপোজ অফ ইট অ্যাজ শি লাইকস, এবং তার পুরো অধিকার থাকবে তার নিজের ইচ্ছা মতো প্রপার্টিটা ডিসপোজ করার। দ্য রাইট টু সাকসেশন হ্যাজ অলসো বিন রিফর্মড, এবং সাকসেশনের অধিকারও রিফর্ম করা হয়েছে। ফিচার্স অফ স্ত্রীধন: অ্যাবসোলুট পাওয়ার অফ ডিসপোজাল ডিউরিং কন্টিনিউয়েন্স অফ ম্যারেজ
আশুধাক্কা স্ত্রীধন ক্যান নট বি ডিসপোজড অফ উইদাউট হাজব্যান্ড কনসেন্ট। আসুদাক্কা or asujekka Stridhan cannot be disposed of by will without husband consent. Now স্ত্রীধনের ফিচারের ক্ষেত্রে আমরা দেখতেছি ডিসপোজালের পাওয়ার থাকবে অ্যাবসোলিউট। কন্টিনিউয়েন্স অফ ম্যারেজ, আসাদকা স্ত্রীধন কখনোই ডিসপোজ করা যায় না হাজব্যান্ডের কনসেন্ট বাটিতে, এবং আসাদৈকা স্ত্রীধন ডিসপোজ করা যায় না উইল দ্বারা হাজব্যান্ডের কনসেন্ট ব্যতীত। নেক্সট, females do not inherit Stridhan absolutely. Doctrine of spiritual benefit is not applicable to succession of Stridhan. Unchastity is not a bar to inherit Stridhan. So female Stridhan absolutely inherit করতে পারে না, এটা আমরা আগেও দেখলাম। যেটা ডক্ট্রিন অফ স্পিরিচুয়াল বেনিফিট যে ডক্ট্রিন আছে, তো বলছে দিস ইজ নট অ্যাপ্লিকেবল টু সাকসেশন অফ স্ত্রীধন। স্ত্রীধনের সাকসেশন এটা অ্যাপ্লিকেবল হবে না। আনচেস্টিটি ইজ নট এ বার টু ইনহেরিট স্ত্রীধন। অসতীত্ব কোনো বার নয় স্ত্রীধন ইনহেরিট করার ক্ষেত্রে। হীরালাল সিং ভার্সেস ত্রিপুরা চরণ রায় 1913 একটা কেস রয়েছে। এই কেসের ফ্যাক্টে বলা হচ্ছে দায়ামণি দাসী ওয়াজ এ প্রস্টিটিউট। শি পারচেসড এ হাউস জয়েন্টলি উইথ হার ব্রাদার সন হীরাচাঁদ। They rented the house to Tripura Charan Rai. On the death of Dayamani, Hirachand took the whole property half as owner and half as heir of Dayamani and transferred it to Hiralal Singh. As the owner, by purchase, Hiralal claimed the rent of Tripura Charan. He refused to pay on the ground that Hirachand was not full owner of the property and not the heir of Dayamani, so he cannot claim rent for the full property. তো এই কেসে বলছে দায়ামণি দাসী একজন প্রস্টিটিউট ছিল এবং সে একটা হাউস জয়েন্টলি তার ভাইয়ের পুত্র হীরাচাঁদের সঙ্গে মিলে কিনেছিল। তারা এই বাড়িটি ত্রিপুরাচরণ রায়কে ভাড়া দিয়েছিল এবং দায়ামণি যখন মারা যায় তখন হীরাচাঁদ ফুল প্রপার্টিটা নিয়ে নেয়, কারণ হাফ সে শেয়ারার ছিল আর হাফ দায়ামণির মৃত দায়ামণির উত্তরাধিকারী হিসেবে, এবং সে এই প্রপার্টি হীরালাল সিংয়ের কাছে হস্তান্তর করে। এখন বলছে ওনার যেহেতু হীরালাল এখন হয়ে গেল, সে ত্রিপুরাচরণের কাছ থেকে বাড়িটির ভাড়া চাইল, কিন্তু ত্রিপুরাচরণ সে রিফিউজ করলো এই বাড়ি ভাড়া তাকে দিতে, কারণ সে বলল যে হীরাচাঁদ এই বাড়িটির ফুল ওনার হতে পারে না, কারণ সে দায়ামণির হেয়ার নয় এবং সে এই রেন্টও ক্লেম করতে পারে না। সো নাও ইস্যু হচ্ছে হোয়েদার হীরাচাঁদ ওয়াজ দ্য হেয়ার অফ দায়ামণি অর নট। এখন ডিসিশন দিয়েছে দেখো, দ্য কালকাটা হাইকোর্ট ডিসাইডেড দ্যাট দ্য প্রপার্টি অফ দ্য প্রস্টিটিউট devolves as if it were her স্ত্রীধন ইন দ্য ফলোয়িং অর্ডার। কলকাতা হাইকোর্ট বলল যে প্রস্টিটিউটের এই প্রপার্টিটা তার স্ত্রীধন হিসেবে বিবেচিত হবে এবং নিম্নলিখিত অর্ডার অনুযায়ী প্রপার্টিটা যাবে, দ্যাট ইজ ব্রাদার সিস্টার, ব্রাদার সন, রিলেশনস বাই ব্লাড, হাজব্যান্ড, স্টেপসন, হাজব্যান্ডস শপিন্দোজ। At the time of death, Dayamani had no children or near relatives, so her property will devolve on her brother's son. Hiralal is entitled to him claim of rent. Widowed daughter's son is preferred to daughter's son. Step-sister's son is preferred to husband's elder brother. A brother's son is preferred to a step-sister's son in Ayuteka Stridhan. Illegitimate daughter succeeded in preference to illegitimate son. And then when there is both legitimate and illegitimate children, the legitimate children get preference. So কোর্ট এখানে বলল যে দায়ামণির মৃত্যুর সময় আসলে তার কোনো চিলড্রেন বা নিয়ার রিলেটিভ ছিল না, সুতরাং তার প্রপার্টি অবশ্যই তার ভাইয়ের পুত্র হীরালাল তার ভাইয়ের পুত্র এটা ইনহেরিট করবে এবং তার ভাইয়ের পুত্র যাকে হস্তান্তর করেছে দ্যাট ইজ হীরালাল, হি ইজ এন্টাইটেলড টু ক্লেম দ্য রেন্ট। নাও এখানে আরও কিছু বিষয় ক্লিয়ার করা দরকার যে উইডোজ ডটার সান অর্থাৎ কোনো বিধবার কন্যার পুত্র হি ইজ প্রেফার্ড টু ডটার সান, মানে সে কিন্তু নর্মাল ডটার সানের চাইতে অগ্রাধিকার পাবে। স্টেপ সিস্টার সান মানে সৎ বোনের পুত্র প্রেফারেবল হবে টু হাজব্যান্ডস এল্ডার ব্রাদার, হাজব্যান্ডের এল্ডার ব্রাদারের চাইতে।
এ ব্রাদার্স সন ইজ প্রেফার টু এ সিস্টার্স, ভাইয়ের পুত্র সে অগ্রাধিকার পাবে আবার সৎ বোনের পুত্রের চাইতেও, এটা আয়তিকা স্ত্রীধনের ক্ষেত্রে। ইলেজিটিমেট ডটার সাকসিড ইন প্রেফারেন্স টু ইলেজিটিমেট সান, ইলেজিটিমেট ডটার অর্থাৎ যে অবৈধ কন্যা সে কিন্তু সাকসিড করবে, অবৈধ পুত্র যদি থাকে তাহলে কন্যা অগ্রাধিকার পাবে। এখন ধরো বোথ লেজিটিমেট ইলেজিটিমেট চিলড্রেন আছে কারো, সেই ক্ষেত্রে অবশ্যই লেজিটিমেট চিলড্রেনদেরকে প্রেফার দেওয়া হবে। নাও আমরা সম্পূর্ণ নতুন একটা টপিকে যাব, স্ত্রীধন এখানে শেষ। উইডোজ এস্টেট, উইডোজ এস্টেট বলতে আমরা কোন প্রপার্টিকে বুঝবো? প্রপার্টি ইনহেরিটেড বাই এ হিন্দু উইডো ফ্রম হার ডিসিজ হাজব্যান্ড ইজ কল্ড উইডোজ এস্টেট। সো উইডোজ প্রপার্টি বা সম্পত্তি বলতে সেটিকে আমরা বুঝবো যেটি কোনো বিধবা মহিলা তার হাজব্যান্ডের মৃত্যুর পর হাজব্যান্ডের কাছ থেকে অর্থাৎ মৃত হাজব্যান্ডের কাছ থেকে লাভ করে। জানাকি আম্বাল ভার্সেস নারায়ণা স্বামী 1916, her right of the nature, the right of property, her position is that of owner, her power is that, character is however limited. But so long as she is alive, no one has any vested interest in the succession. So বলছে যে তার অধিকারের প্রকৃতিটা কেমন, তার অধিকার হচ্ছে মালিকের মতো, তবে তার ক্ষমতা একটু লিমিটেড করে দেওয়া হয়েছে। কিন্তু যত দিন উইডো জীবিত থাকবে তত দিন তাকে কেউ সুপারসেট করতে পারবে না বা ওই প্রপার্টির উপরে কারো ভেস্টেড রাইট থাকবে না। নাও ইনসিডেন্টস অফ উইডোজ এস্টেট, হি ক্যান অ্যালাইনেট দ্য হোল অর পার্ট অফ ইমুভেবল প্রপার্টি ফর লিগাল নেসেসিটি, আইনগত প্রয়োজনে অর্থাৎ লিগাল নেসেসিটি অ্যারাইজ করলে সে ওই প্রপার্টিটি পুরোপুরি বা পার্টলি, ইমুভেবল প্রপার্টিও যদি হয় অর্থাৎ স্থাবর সম্পত্তি, অ্যালাইনেট করতে পারে, হস্তান্তর করতে পারে। শি ক্যান অ্যালাইনেট উইথ কনসেন্ট অফ দ্য নেক্সট রিভার্সনার্স, অথবা নেক্সট রিভার্সনার্স যে রয়েছে সে তার উইথ কনসেন্ট নিয়েও অ্যালাইনেট করতে পারে, ট্রান্সফার করতে পারে। বাট দ্য কনসেন্ট মাস্ট বি অফ সাচ এ ন্যাচার as to raise the presumption that the transaction is fair and justified by Hindu law. কিন্তু আসলে কনসেন্ট কোন প্রকৃতির হবে? তো বলছে যে ধরে নেওয়া হবে যে কনসেন্ট দেওয়ার পূর্বে যে এই সম্পত্তির ট্রানজ্যাকশানটা ফেয়ার, ঠিক আছে, এবং এটি হিন্দু ল অনুযায়ী জাস্টিফাইড। শি ক্যান সারেন্ডার হার লিমিটেড ইন্টারেস্ট ইন ফেভার অফ দ্য রিভার্সনার্স প্রোভাইডেড ইট ইজ ফর দ্য হোল এস্টেট। তো বলছে তার যে লিমিটেড ইন্টারেস্ট রয়েছে সে কিন্তু রিভার্সনারের ফেভারে সেটা সারেন্ডার করতে পারে, তবে শর্ত থাকে যে ইটস ফর দ্য হোল স্টেট, এটা পুরো প্রপার্টির জন্যই হতে হবে। ইফ শি ইজ ডিসপোজড অফ এনি পোর্শন অফ দ্য প্রপার্টি বাই এ থার্ড পারসন, শি ক্যান সু টু রিকভার ইট। If she fails to sue and allows the possession to become adverse to her, the reversioners are not affected by such adverse possession. They can sue within 12 years from the date of her death. সো বলছে যে যদি সে তার কোনো পোর্শন অফ প্রপার্টি কোনো থার্ড পার্টির কাছে ডিসপোজ করে বা দিয়ে দেয় তাহলে সেটা রিকভার করবার জন্য সু করতে পারে। আর সে যদি ফেল করে সু করতে তাহলে এটা অ্যালাউজ দ্য পজেশন টু বিকাম অ্যাডভার্স টু হার, তখন এটা অ্যাডভার্স পজেশন হয়ে যাবে তার জন্য, এবং রিভার্সনার আর নট অ্যাফেক্টেড বাই সাস অ্যাজ অ্যাডভার্স পজেশন, রিভার্সনারের কোনো অধিকার অ্যাডভার্স পজেশন দ্বারা অ্যাফেক্টেড হবে না, এবং তারা 12 বছরের ভেতরে অফ হার ডেথ অর্থাৎ তার মৃত্যুর, উইডোর মৃত্যুর 12 বছরের মধ্যে এটা রিব্যাক পাওয়ার জন্য তারা মামলা করতে পারে, দে ক্যান সু। শি ক্যান নট ডিসপোজ অফ দ্য প্রপার্টি বাই উইল, উইডো কোনো প্রপার্টি উইল দ্বারা ডিসপোজ করতে পারে না। শি ইজ এন্টাইটেল টু দ্য বেনিফিশিয়াল এনজয়মেন্ট অফ দ্য প্রপার্টি, সে আসলে ওই প্রপার্টিতে একটা বেনিফিশিয়াল এনজয়মেন্ট পায়। ইটস রেন্ট, প্রফিট অ্যান্ড ইনকাম আর হার ওন অ্যান্ড নট লায়াবল ফর দ্য হাজব্যান্ডস ডেপ্ট, সে এইখানকার সব বেনিফিট পাবে, রেন্ট, প্রফিট, ইনকাম সব কিছু, এবং সে হাজব্যান্ডের কোনো ডেপ্টের জন্য লায়াবল হবে না। শি ইজ টু ম্যানেজ দ্য স্টেট অ্যাজ এ প্রুডেন্ট ওনার উড ডু। শি মাস্ট নট ওয়েস্ট অর ডু এনিথিং ইনজুরিয়াস টু দ্য রিভার্সনার্স অর রিভার্সনার্স। সে কিন্তু স্টেটটা এমনভাবে ম্যানেজ করবে
যেমন স্টেটের প্রকৃত মালিক করে, অর্থাৎ সে কোনোভাবে ওয়েস্ট করবে না। শি ক্যান সেল হার লাইফ ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি অর মর্গেজ ইট অর মেক এ গিফট টু এনিওয়ান শি লাইকস। তাকে পাওয়ার দেওয়া হয়েছে যে সে তার ইন্টারেস্ট মর্গেজ দিতে পারে, গিফট দিতে পারে যাকে সে পছন্দ করে, এনিওয়ান শি লাইকস, যাকে তার পছন্দ তাকে এটা সে দিতে পারে, তার ক্ষমতা রয়েছে। When alienation is permitted, a widow can alienate property for the following purpose. কখন আসলে ট্রান্সফার পারমিজেবল মানে অনুমতি দেওয়া হয়েছে? রিলিজিয়াস ওর চ্যারিটেবল পারপাজে একজন উইডো প্রপার্টি অ্যালাইনেট করতে পারে, আদার পারপাজ অ্যামাউন্টিং টু লিগাল নেসেসিটি, এবং আমরা ডেফিনেশনেই দেখেছি যে লিগাল নেসেসিটির কারণে সেটাকে অ্যালাইনেট করতে পারে। নাও রিলিজিয়াস ওর চ্যারিটেবল পারপাজ, performance of funeral and Shraddha ceremonies of the deceased owners, performance of religious ceremonies of person whose ceremonies the deceased owner was bound to perform, pilgrimage to Goa for performing the husband's Shraddha, paying of debts by her husband, because the soul of a person with debts does not enter heaven. So religious or charitable purpose কে এখানে দেখানো হয়েছে যে ফিউনারাল বা শ্রদ্ধার খরচ যদি তার মিটাইতে হয় তাহলে সেই জন্য টাকা লাগলে সেই প্রপার্টিটা সে ট্রান্সফার করতে পারে। রিলিজিয়াস সেরিমনি অর্থাৎ যে সেরিমনি তার ডিসিজ হাজব্যান্ড করতে বাধ্য ছিল সেটা। পিলগ্রিমেজ অর্থাৎ গয়াতে যাচ্ছে সে পিলগ্রিমেজ করবার জন্য বা হাজব্যান্ডের শ্রাদ্ধ করবার জন্য। অ্যান্ড দেন পেইং অফ ডেবটস, অথবা হাজব্যান্ডের কোনো ঋণ সে পরিশোধ করতে চায়, কারণ ঋণগ্রস্ত কোনো ব্যক্তি স্বর্গে যেতে পারবে না, ক্যান নট এন্টার হেভেন, এটা হিন্দুদের একটা প্রচলিত কথা। দেন আমরা লাস্ট পয়েন্টার ব্যাখ্যা দেখব, লিগাল নেসেসিটি। আসলে কোন ঘটনাগুলোকে তোমরা লিগাল নেসেসিটি বলবে তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। কস্ট ফর টেকিং আউট প্রোবেট অর লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন অর সাকসেশন সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ দ্য স্টেট অফ দ্য ডিসিজড ওনার। তার মানে প্রোবেট বা লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো নেওয়ার জন্য যদি কোনো খরচ হয় এবং সেই খরচ মেটানোর জন্য যদি তার কাছে কোনো টাকা না থাকে, অর্থ না থাকে। পেমেন্ট অফ এরিয়ার্স অফ গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড দ্য ডিক্রিজ অফ রেন্ট অ্যাক্রুড আফটার দ্য ডেথ অফ দ্য ডিসিজড ওনার। মেনটেনেন্স অফ হারসেলফ অ্যান্ড অফ পার্সন whom the deceased owner was bound to maintain, such as mother, unmarried daughter. Marriage of relations of the deceased owner, such as the daughter of son's daughter. Gifts to the daughter on the occasion of her marriage and the other like nature. So government area revenue, তার নিজের মেনটেনেন্স অথবা ডিসিজড ওনার যদি বাধ্য থাকে কারো মেনটেনেন্স দিতে, যেমন মা, আনম্যারিড ডটার, তাদের মেনটেনেন্সের জন্য যদি লিগাল, এগুলাকে আমরা বলছি লিগাল নেসেসিটি। ম্যারেজ অফ রিলেশনস অফ ডিসিজড ওনার, ডিসিজড ওনারের কোনো রিলেটিভসের ম্যারেজ, যেমন তার ডটার, সন্স ডটার যদি হয় তাদের বিয়ের সময় যদি সে খরচ করতে চায়। গিফটস টু দ্য ডটার অন দ্য ওকেশন অফ হার ম্যারেজ, ডটারের বিয়ের সময়, বিয়ের ওকেশনে যদি সে তাকে কোনো গিফট দিতে চায়, তাহলে এই সকলগুলোকে আমরা বলছি লিগাল নেসেসিটি পারপাস, এবং এই পারপাসে একজন উইডো তার উইডো এস্টেট অ্যালাইনেট করতে পারে। দেন আমরা পড়ব কেস প্রমোদ কুমার রয় ভার্সেস বিনোদিনী হালদার 1969. It's not sufficient to mention about the legal necessity. It must be established that the widow had no other option but to alienate the property. কেসে সুন্দর করে বলছে যে তুমি কোনো প্রপার্টি বিক্রি করবে শুধু উল্লেখ করলে যে লিগাল নেসেসিটির কারণে আমি করব, নো, অবশ্যই তোমাকে আরও ইস্টাবলিশ করতে হবে যে অ্যাজ এ উইডো, অ্যাজ এ বিধবা আমার আদার কোনো অপশান নাই এটা বিক্রি করা ছাড়া। দেন হনুমান প্রসাদ পান্ডে ভার্সেস MST বাবুই মুনরাজ, এটাও একটা এক্সাম্পল। অ্যালাইনেশন ফর দ্য বেনিফিট অফ দ্য এস্টেট, দো যদি এমন হয় যে এস্টেটের বেনিফিটের কারণেই আমি অ্যালাইনেট করতে চাচ্ছি। টু মিট দ্য কস্ট অফ দ্য লিটিগেশন নেসেসারি ফর প্রিজার্ভিং দ্য এস্টেট, মেকিং নেসেসারি রিপেয়ার্স টু দ্য প্রপার্টিস অন দ্য এস্টেট। However, alienation for developing or improving the estate is not considered as benefit of the state. So, benefit of the state মানে সম্পত্তির উপকারার্থে। প্রথমত যদি কোনো মামলা চলে সম্পত্তি নিয়ে, তাহলে সেই মামলার খরচ মিট আপ করবার জন্য সে ওকে সেল করতে পারে, অথবা নেসেসারি রিপেয়ার করবার জন্য। তবে ডেভেলপিং এবং ইমপ্রুভিংয়ের স্টেট বলছে যে
ইজ নট কনসিডার্ড অ্যাজ দ্য বেনিফিট অফ দ্য স্টেট, অর্থাৎ অ্যালাইনেশন করতে চাচ্ছ তুমি প্রপার্টিটা ডেভেলপ বা ইমপ্রুভ করবার জন্য, এটাকে আমরা বলবো না যে তুমি বেনিফিট অফ দ্য স্টেটের জন্য করছো। সো এখানে উইডোজ টেস্ট আমাদের শেষ। এখন আমরা একটা নতুন টপিক আবার শুরু করব, সেটা হচ্ছে গিফট। গিফটের ডেফিনেশন আমরা শুরুতে দেখব। মিতাস করা লতে বলছে গিফট কনসিস্ট ইন রিলিঙ্কুইজমেন্ট উইদাউট কনসিডারেশন অফ ওয়ান্স রাইট ইন প্রপার্টি অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ দ্য রাইট অফ অ্যানাদার। দ্য রাইট অফ অ্যানাদার ইজ কমপ্লিটেড অন দ্যাট আদার্স acceptance of the gift but not otherwise. The Transfer of Property Act also 1882 defines gift in section 122. So মিতাস করা ল অনুযায়ী বলছে যে গিফট হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলিঙ্কুইজমেন্ট, মানে প্রপার্টি তুমি ছেড়ে দিচ্ছ বা রিলিঙ্কুইজ করছো, তোমার প্রপার্টির প্রতি রাইট ছেড়ে দিচ্ছ, তোমার রাইট ছেড়ে দিয়ে সেখানে অন্যের রাইট তৈরি করছো, এবং সেই রাইট তখনই কমপ্লিটেড হবে যখন অন্য সেইটা অ্যাকসেপ্ট করবে, বাট নট আদারওয়াইজ, এবং সেটা অন্য কোনোভাবে নয়। ট্রান্সফার অফ প্রপার্টিতে লিগাল যে ডেফিনেশন, গিফট ইজ দ্য ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল প্রপার্টি মেড ভলান্টারিলি। সো নাম্বার ওয়ান কন্ডিশন যে গিফট হতে গেলে ভলান্টারিলি হতে হবে ট্রান্সফার, অ্যান্ড উইদাউট কনসিডারেশন, সেখানে কনসিডারেশন বা কোনো মানি থাকা যাবে না, বাই ওয়ান পার্সন কল দ্য ডোনর, অর্থাৎ একজন ব্যক্তি কর্তৃক, যাকে আমরা ডোনর বলবো, টু আনাদার পার্সন কল দ্য ডোনি, আর একজন ব্যক্তির কাছে হস্তান্তর হবে যাকে আমরা বলবো ডোনি, গ্রহীতা, অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই অর অন বিহাফ অফ দ্য ডোনি, এবং অবশ্যই গিফট ডোনি কর্তৃক বা অন বিহাফ অফ ডোনি, ডোনির পক্ষ থেকে কাউকে গ্রহণ করতে হবে। Acceptance when to be made, such acceptance must be during the lifetime of the donor and while he is still capable of giving. So acceptance যখন হবে, acceptance during lifetime of donor হবে, অর্থাৎ ডোনরের লাইফ টাইম। দেন ইফ দ্য ডোনি ডাইজ বিফোর অ্যাকসেপ্টেন্স দ্য গিফট ইজ ভয়েড। এখন ডনি দেখা যাচ্ছে গিফটের প্রপার্টিটা গ্রহণ করতে পারলো না, মারা গেল, গিফট ভয়েড হয়ে যাবে। আন্ডার হিন্দু ল অ্যাকসেপ্টেন্স অফ গিফট মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। হিন্দু ল অনুযায়ী ডনি কর্তৃক এই অ্যাকসেপ্টেন্স ইমপ্লাইড অর এক্সপ্রেস হতে পারে। ইন হরিকৃষ্ণ পান্ডে ভার্সেস নাগায়েশ্বরী দেবী, দ্য ট্রান্সফার অফ দ্য প্রপার্টি অ্যাক্ট ডাজ নট মেনশন ইন সেকশন 122 দ্যাট দ্য গিফট মাস্ট বি অ্যাকসেপ্টেড এক্সপ্রেসলি, দেয়ারফর অ্যাকসেপ্টেন্স মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। সো দুই রকমের যে কোনো একভাবে হলেই হবে। অ্যান্ড দেন ডিফারেন্স বিটুইন হিন্দু ল অফ গিফট অ্যান্ড দ্য gift defined in Transfer of Property Act 1882. Delivery of possession is essential under Hindu law. TP Act requires this formality only in the case of immovable property. Under Hindu law, gift need not be written and registered. For the purposes of making a gift of immovable property under TP Act, transfer must be effected by the registered instrument signed by or on behalf of the donor and attested by at least 2 witnesses. For the purposes of making a gift of immovable property, the transfer may be effected either by registered instrument signed or aforesaid or by delivery. সো হিন্দু লতে বলছে যে যে ডিডের মাধ্যমে আমরা গিফট করব, অর্থাৎ গিফট ডিড, এটা রিটেন রেজিস্টার্ড হওয়ার দরকার নাই। কিন্তু ইমুভেবল প্রপার্টি যদি আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কোনো হস্তান্তর করি বা গিফট করি, অবশ্যই সেটাকে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, মাস্ট বি রেজিস্টার্ড ডোনর কর্তৃক, এবং 2 জন উইটনেস লাগবে। আর যদি মুভেবল প্রপার্টি হয় তাহলে সেই ক্ষেত্রে বলছে মে বি ইফেক্টেড আইদার বাই রেজিস্টার্ড, মানে একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, বাট মাস্ট বি দেয়ার, ডেলিভারি ইজ মাস্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি the difference between Hindu law of gift and Transfer of Property Act. Now, what are the essentials of a valid gift? Donor, he must own the property, be of the majority age and mentally sound. So valid gifter essential এর প্রথমতই হচ্ছে দাতা, তিনি অবশ্যই কি মেজর এজ হতে হবে এবং মেন্টালি সাউন্ড। ডোনি মাস্ট অ্যাকসেপ্ট দ্য গিফট পার্সোনালি অথবা এনি ওয়ান মে অ্যাকসেপ্ট অন বিহাফ অফ হিম, তার পরিবর্তে তার পক্ষ থেকে যে কোনো কেউ গ্রহণ করলেই হবে, ভলান্টারিলি। ইফ দেয়ার ইজ এনি ফোর্স, আনডু ইনফ্লুয়েন্স, misrepresentation, gift will not be valid. Subject matter, both movable and immovable property may be the subject of the gift. The property must be in existence at the time of making the gift and the donor must own the property. বলছে যে গিফটের সাবজেক্ট ম্যাটার মুভেবল ইমুভেবল যাই হোক না কেন হতে পারে, কিন্তু এসেনশিয়াল থিং ইজ ওই প্রপার্টিটাকে এক্সিস্ট করতে হবে গিফটের দিনে এবং ডোনরের সেখানে মালিকানা থাকতে হবে। অ্যাবসেন্স অফ কনসিডারেশন,
টাইম অফ অ্যাকসেপ্টেন্স, দ্য ডোনি মাস্ট বি লিভিং অ্যাট দ্য টাইম অফ ট্রান্সফার, ট্রান্সফারের সময় ডোনিকে বেঁচে থাকতে হবে। ইফ দ্য ডোনি ডাইজ বিফোর অ্যাকসেপ্টেন্স দেন গিফট ইজ ভয়েড। মুড অফ গিফট, দেয়ার মাস্ট বি রিটেন অ্যান্ড রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সাইন বাই অ্যাটলিস্ট 2 উইটনেসেস। মুড হচ্ছে রেজিস্টার্ড ডকুমেন্টের মাধ্যমে এটাকে করতে হবে এবং অ্যাটলিস্ট 2 উইটনেসেস সেটাকে সিগনেচার করতে হবে। অ্যান্ড দেন নেক্সট, নাও গিফট পারমিসেবল আন্ডার দায়াভাগা ল। এনি হিন্দু who has attained majority and is of sound mind may dispose by gift his self-acquired or separate property subject to certain cases to the claims of maintenance of those whom he is legally bound to maintain. দায়াভাগা আইন অনুযায়ী বলতেছে যে যে ব্যক্তি মেজরিটি এজ অ্যাটেন্ড করলো এবং সাউন্ড মাইন্ড, সে গিফট করতে পারে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি অথবা সেপারেট প্রপার্টি, তবে সাবজেক্ট টু সার্টেন কেস অফ দ্য ক্লেইমস, যদি ওই প্রপার্টিতে কারো মেনটেন্যান্সের ক্লেম থাকে সেই ক্লেম ফুলফিল করা সাপেক্ষে সে এটা করতে পারে। এ কোপারসেনার মে ডিসপোজ অফ হিজ ইন্টারেস্ট সাবজেক্ট টু ক্লেমস অফ দোজ হু আর এন্টাইটেলড টু মেনটেন্যান্স বাই হিম। বলছে যে কোপারসেনার ডিসপোজ করতে পারে তার ইন্টারেস্ট, সেখানেও কি তাকেও কোন বিষয়টা মাথায় রাখতে হবে, যদি সেখানে কারো মেনটেন্যান্স ক্লেম থাকে সেটা ফুলফিল করবার পর। এ ফাদার মে ডিসপোজ অফ দ্য হোল অফ হিজ সেলফ অ্যাকোয়ার্ড অর অ্যানসেস্ট্রাল প্রপার্টি সাবজেক্ট টু দ্য ক্লেম অফ দ্য মেনটেন্যান্স অফ দোজ হু আর এন্টাইটেলড টু বি মেনটেন্ড। তো বাবাও বলতেছে যে তার প্রপার্টি সব হোল সেলফ অ্যাকোয়ার্ড অ্যানসেস্ট্রাল বোথ সে গিফট করতে পারে, তবে কন্ডিশন কি, ওই প্রপার্টিতে যাদের জন্য সে মেনটেন্যান্স দেওয়ার বাধ্য তাদেরকে মেনটেন্যান্স দিতে হবে। এ ফিমেল মে ডিসপোজ হার সদাকিয়া স্ত্রীধন উইদাউট কনসেন্ট অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড আসাদকিয়া উইথ দ্য কনসেন্ট অফ দ্য হাজব্যান্ড। এ উইডো মে ডিসপোজ অফ হার ইনহেরেন্ট প্রপার্টি অফ স্পিরিচুয়াল বেনিফিট ফর হার ডিসিজড হাজব্যান্ড ফর ওয়ার্শিপ অফ ফ্যামিলি ডাইটি অর টু হার সান ইন ল। সো উইডো কিন্তু ইনহেরেট প্রপার্টি, সে স্পিরিচুয়াল বেনিফিট ডিসিজ পার্সনের বেনিফিটের জন্য এটাকে অবশ্যই ডিসপোজ করতে পারে। সো দিজ গিফটস আর পারমিসেবল আন্ডার দায়াভাগা ল। নাও গিফট টু আইডল, দ্য রুল অফ দ্য শাস্ত্রীয় হিন্দু ল দ্যাট দেয়ার ক্যান বি নো ভ্যালিড গিফট টু এ পার্সন not in existing is not applicable to the case of the gift to an idol not in existence. It is presumed that the deity is always in existence. So শাস্ত্রীয় হিন্দু লয়ের নিয়ম হচ্ছে there can be no valid gift to a person not in existence is not applicable to the case of gift to an idol not in existence. So বলছে যে কোনো একটা আইডল যার এক্সিস্টেন্স নাই তার ফেভারে কোনো গিফট কার্যকরী হবে না, বাট ইট ইজ প্রিজিউম, মানে এটা ধরে নেওয়া হয় যে ডাইটি ইজ অলওয়েজ এক্সিস্টেন্ট, সবসময় তাদের দেবীর অস্তিত্ব রয়েছে। ভূপতিনাথ ভার্সেস রামলাল, এ গিফট ইজ ভ্যালিড দো দ্য ইমেজ ইজ টু বি ক্রিয়েটেড আফটার দ্য ডেথ অফ দ্য ডোনর। কুন্দনলাল ভার্সেস আর্যপ্রীতি, a dedication to a uncertain or unknown deity without mentioning the particular Thakurji to whom the bequest is to be given is void for uncertainty. তো ওপরের কেসে যেটা হয়েছিল যে গিফট মানে যিনি দাতা তার মৃত্যুর পরে আসলে তার আইডলের ইমেজ ক্রিয়েট করা হয়েছিল কিন্তু গিফট কার্যকরী হয়েছে, পরবর্তীতে বলতেছে আনসার্টেন আননোন দায়িত্বের ফেভারে গিফট করতেছে, তো যাকে ঠাকুরজি হিসেবে তারা পূজাই করতে পারছে না, এরকম আনসার্টেনিটির কারণে এই গিফটটাকে একেবারে ইনভ্যালিড করা হয়, ভ্যালিড ছিল না। নাও গিফট টু আনবর্ন পারসন, আন্ডার পিওর হিন্দু ল গিফট ক্যান নট বি মেড ইন ফেভার অফ এ পারসন হু ওয়াজ নট ইন দ্য এক্সিস্টেন্স অ্যাট দ্য ডেট অফ দ্য গিফট। তো পিওর হিন্দু লতে বলছে যে আসলে এমন কোনো ব্যক্তির ফেভারে দান করা যাবে না যেই দান ওই দানের দিনে দানগ্রহীতার অস্তিত্ব নাই। ঠাকুর ভার্সেস ঠাকুর কেস, প্রসন্ন কুমার ঠাকুর অফ ক্যালকাটা হ্যাড প্রপার্টি ফ্রম হুইচ দ্য অ্যানুয়াল ইনকাম ওয়াজ 7 লাখ রুপিজ। হি হ্যাড এ সন গানেন্দ্র মোহন হু কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি। Before his death 1868, Prasanna Kumar had executed a will in 1862 with the following condition: his eldest nephew Jyotindra Mohan will enjoy the property for life and then the property will vest in the eldest son and so on.
In the absence of the above, Surendra Mohan will enjoy the property for life, and then the property will vest in his eldest son, and so on. In absence of the two above, Lalit Mohan will enjoy the property for life, and then the property will vest in the eldest son, and so on. The will forbade all sorts of alienation and excluded all women and their children from the right to property. সো ঠাকুর ভার্সেস ঠাকুর কেট, প্রসন্ন কুমার ঠাকুর, উনি ক্যালকাটার, উনার প্রায় 7 লাখ রুপির প্রপার্টি ছিল। তার জ্ঞানেন্দ্র মোহন নামে একজন সন্তান ছিল, ছেলে, যে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করে। বিফোর হিজ ডেথ, অর্থাৎ প্রসন্ন কুমার ঠাকুরের মৃত্যুর পূর্বে প্রসন্ন কুমার একটা উইল করে গেলেন 1862 সালে। এবং উইলের কন্ডিশন কী ছিল দেখো, সেই উইলে বলা ছিল যে তার ভাগনা, বড় ভাগনা যতীন্দ্র মোহন এই প্রপার্টি এনজয় করবে ফর লাইফ, এবং তারপর এটা ভেস্ট করবে তার যতীন্দ্র মোহনের ইল্ডেস্ট সন অ্যান্ড সন, মানে তারপরে যারা আছে। এখন ইন অ্যাবসেন্স অফ দ্য অ্যাবাভ, যদি অপরের এরা অ্যাবসেন্ট হয়, তাহলে সুরেন্দ্র মোহন এনজয় করবে প্রপার্টি ফর লাইফ, এবং তারপর তার বড় পুত্র এবং অ্যান্ড সো অন। এখন অপরের দুইজনও যদি অ্যাবসেন্ট হয়, দেন ললিত মোহন উইল এনজয় দ্য প্রপার্টি ফর লাইফ, এবং তার বড় পুত্র ইল্ডেস্ট সন অ্যান্ড সো অন। এবং এই উইল বলল যে কোনো উইম্যানকে কোনো রকম কোনো অ্যালাইনেশন দিল না, কোনো রকম কোনো এক্সক্লুডেড করলো, বঞ্চিত করলো, এবং তাদের চিলড্রেনকে রাইট টু প্রপার্টি থেকে মানে বাদ রাখলো। নাও আফটার প্রসন্ন কুমার's death, his son Ganendra Kumar filed a suit challenging the validity of the will. The suit of the plaintiff was dismissed in the lower court. The Calcutta High Court dismissed partially in favor of him. Surendra Mohan appealed to the Privy Council. Now decision. Under Shastriya Hindu law, a gift or will cannot be made in favor of an unborn person. Jotindra got life interest under the will since he was living at the time of making the will, and at the time of Prasanna Kumar's death, the life interest created in favor of him is valid. But Jotindra did not have a son, and on his death, the will fails. So, Privy Council বলছে যে শাস্ত্রীয় হিন্দু ল বলে যে আনবোর্ন পার্সনের ফেভারে কোনো গিফট করা যাবে না। সো যতীন্দ্র এখানে লাইফ ইন্টারেস্ট লাভ করেছে, এবং সে ওই উইল তৈরি করার সময় জীবিত ছিল, সুতরাং প্রসন্ন কুমার মৃত্যুর পরে সে ওখানে লাইফ ইন্টারেস্ট পাবে, তার এটা ভ্যালিড। কিন্তু যতীন্দ্রর যেহেতু কোনো পুত্র নেই, তাহলে যতীন্দ্রর মৃত্যুর পরে এই উইলটা ফেল করবে। এ পার্সন ক্যান নট ডিটারমাইন হেয়ার্স ইন পারপিচুইটি ইন এক্সেপশন টু দ্য ন্যাচারাল রুল অফ ইনহেরিটেন্স। Therefore, according to natural rule, Ganendra will inherit the property after the death of Jotindra. সো কোনো একজন পার্সন সে প্রপার্টি পারপিচুইটি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত করে যেতে পারে না ন্যাচারাল রুলস অফ ইনহেরিটেন্সের এগেনস্টে, এবং এই জন্য ন্যাচারাল রুল হচ্ছে জ্ঞানেন্দ্র ওই প্রপার্টির মালিক হবে যতীন্দ্রর মৃত্যুর পর। আফটার দ্য ডিসিশন ইন ঠাকুর ভার্সেস ঠাকুর, দ্য শাস্ত্রীয় ল ওয়াজ অল্টার্ড বাই টু অ্যাক্ট, the Hindu Transfer and Bequest Act 1914 and Hindu Disposition of Property Act 1916. These two laws permitted gift or will in favor of an unborn person, but the two acts were not uniform, and in order to bring uniformity, these two acts were amended by the Transfer of Property Amendment Supplementary Act 1929. So, এই কেসের ডিসিশনের পরে দুইটা অ্যাক্ট দিয়ে হিন্দু শাস্ত্রীয় লকে অল্টার করা হয়েছিল। প্রথমত হিন্দু ট্রান্সফার অ্যান্ড বিকুয়েস্ট অ্যাক্ট 1914 অ্যান্ড হিন্দু ডিসপোজিশন অফ প্রপার্টি অ্যাক্ট 1916। পরবর্তীতে এই দুইটা অ্যাক্টকে অ্যামেলগ্যামেট করে আবার 1929-তে একটা দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট সাপ্লিমেন্টারি অ্যাক্ট পাশ করা হয়, এবং এই আইনে হিন্দু উইল পারমিট করা হয় গিফট অথবা উইল ইন ফেভার অফ অ্যান আনবর্ন পারসন। ফাইনালি, The Hindu Disposition of Property Act 1916, Section 2, Disposition for the benefit of person not in existence. Subject to the limitation and provision specified in this Act, no disposition of property by Hindu, whether by transfer, inter vivos or by will,
shall be invalid by reason only that any person for whose benefit it may have been made was not in existence at the date of such disposition. সো সেই আইনের সেকশন 2-এই দিয়ে দেওয়া হলো আনবোর্ন পার্সনের অধিকার, আনবোর্ন পার্সনের ফেভারে উইল এবং গিফট করার বিধান। সো বলছে যে এই আইনের প্রবিধান স্পেসিফাইড সেই লিমিটেশন অনুযায়ী কোনো ডিসপোজিশন বাই এ হিন্দু ওয়েদার ট্রান্সফার ইন্টারভাইভার্স মানে জীবিত পার্সন ভার্সেস জীবিত পার্সন অথবা উইল, এটা কখনোই ইনভ্যালিড হবে না শুধুমাত্র এই কারণে যে উইল বা গিফটের দিনে যেদিন করা হয়েছিল সেদিন তার অস্তিত্ব ছিল না। এখন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট না 1882, যেটা 1916 সালে ওরা আনলো। Transfer of Property Act 1882 already Section 13 Transfer for Benefit of Unborn Person is existed, whereon a transfer of property and interest therein is created for the benefit of a person not in existence at the date of the transfer, অর্থাৎ ট্রান্সফারের দিনে তার এক্সিস্টেন্স নাই, সাবজেক্ট টু এ প্রায়র ইন্টারেস্ট ক্রিয়েটেড বাই সেম ট্রান্সফার, অর্থাৎ ওই ট্রান্সফারে তুমি একটা প্রায়র ইন্টারেস্ট ক্রিয়েট করে দ্য ইন্টারেস্ট ক্রিয়েটেড ফর বেনিফিট অফ সাচ পারসন শ্যাল নট টেক ইফেক্ট আনলেস ইট এক্সটেন্স দ্য হোল অফ দ্য রিমেইনিং ইন্টারেস্ট অফ দ্য ট্রান্সফারার ইন দ্য প্রপার্টি। তো 13 সেকশনে বলা হচ্ছে যে আসলে এই ধরনের কোনো বেনিফিট কখনো ইফেক্টিভ হবে না যদি না এটা ওই আনবোর্ন পার্সনের লাইফ ইন্টারেস্টের জন্য ক্রিয়েট করা হয় এবং সম্পূর্ণ ইন্টারেস্ট দিয়ে দেওয়া হয়। Conditional gift, where property is given with a condition that it shall not be alienate or partitioned or it shall not be applied or enjoyed in a particular manner, the condition is void but the gift remains operative. সো যদি এমন হয় যে কখনো কোনো গিফট করা হলো কোনো একটা শর্তাধীনে, তো বলছে যে সেই শর্ত কিন্তু যে তুমি এই শর্ত ফুলফিল না করলে গিফটের প্রপার্টি এনজয় করতে পারবে না, এ ধরনের শর্ত ভয়েড দেওয়া যাবে না, কিন্তু গিফট অপারেটিভ থাকবে, গিফট ভয়েড না। A gift may be accompanied by a condition that the donee shall perform the worship of the donor's family god or maintain the donor himself. সো এখানে গিফট একটা কন্ডিশনে ট্রান্সফার করা যায়, আর সেটা হচ্ছে সে ডোনারের যে ওয়ারশিপ রয়েছে সেটা সে করবে, পালন করবে এবং তার গডকে সম্মান করবে। ডোনেশন মর্টিস কাউজা, গিফট মেড ইন কন্টেম্পলেশন অফ ডেথ ইজ ভ্যালিড আন্ডার হিন্দু ল, অর্থাৎ মৃত্যু সজ্জায় গিফট। আমাদের মুসলিম লতে এটা আছে কি মার্জুল মৌত, ইফ দ্য ডোনার শুড রিকভার ফ্রম হিজ ইলনেস অর সার্ভাইভ দ্য ডোনি দ্য গিফট ইজ ভয়েড। সো ডোনেশন মরিস কৌজা বলছে যে হ্যাঁ হিন্দু ল ইন কন্টেম্পলেশন অফ ডেথ গিফটকে ভ্যালিড করেছে, তবে ডোনার যদি রিকভার করে ফেলে, না মরে, তাহলে গিফট ভয়েড হবে। সো টুডে ফিনিশ দিস পার্ট এগেইন, নেক্সট পার্ট we will finish as part 5 and that is the last part of Hindu law. If you have any question, please comments in the comment box below and let me know your observation about these lectures. So please subscribe my channel and stay beside me. Meet you soon inshallah. Allah Hafiz. Take care of you. চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।